আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। নামির উদ্দিন, আজকের লাইভ সেশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্পেশালি এই লাইভে আমি আপনাদেরকে আজকে এমন কিছু তথ্য দিতে চাই যে তথ্যগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পুরো পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো এক ভয়াবহ সংকটে পড়েছে এবং এই সংকট থেকে মুসলিম রাষ্ট্রগুলোকে উত্তরণের আপাতত সহজ কোনো পথ আমাদের রাজা, বাদশাহ, আমির, ওমরা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদের চোখে পড়ছে না। পুরো পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটকাল পার করছে মুসলিম দেশগুলো। তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, সিরিয়া, ইরান, মালয়েশিয়া সহ আরো অনেক দেশ রয়েছে। একদিকে মুসলিম দেশগুলোতে কৃত্রিম অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভেদ এবং বিভিন্ন রকম সহিংস ঘটনার মধ্য দিয়ে এই দেশগুলোকে উত্তপ্ত করে সেখান থেকে ফায়দা লুটতে চাইছে বিশ্বমোড়ল এবং তাদের তাবেদাররা। প্রথমে যদি আমি ইরানকে দিয়ে বলতে চাই, ইরান তার দেশের ভেতরে যে সরকার প্রতিষ্ঠিত আছে, শিয়া সুন্নি দ্বন্দ্বের বাইরেও এই সরকারের বিরুদ্ধে রাজা, মানে যিনি এই মুহূর্তে দেশটির প্রেসিডেন্ট আছেন, তার চেয়ে উপরে আমরা যাকে হয়তোবা আমরা অন্য ভাষায় বলি রাজা, কিন্তু তারা বলে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি সবচেয়ে বড় সংকটকাল পার করছেন। রেজা পাহলেভি তার 50,000 অনুগত ব্যক্তিদের মাধ্যমে ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে ইসরায়েল এবং আমেরিকাকে সহযোগিতা করছে। পাশাপাশি বিভিন্ন ধর্ম, মত, আদর্শের ব্যক্তিরা রয়েছে যারা ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করছে। যদি ইরানের সংকটটা আমরা খুব সহজ করে অল্প ভাষায় বোঝাতে চাই, সেটা হলো ইরানে ইসলামিক যে সরকার রয়েছে, মানে বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে হটানোর জন্য আমেরিকা এবং ইসরায়েল একাট্টা হয়ে কাজ করছে, সঙ্গে পশ্চিমা দুনিয়া রয়েছে। এবং দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে ইরান বিপ্লব করেছে, ইসলামী বিপ্লব ঘটিয়েছে, সেই পরাজিত শক্তি ইসরায়েলের পাপেট হয়ে এখন কাজ করছে। আজকে ইরানের সিস্তান বালুচিস্তান পয়েন্টে একটি আদালতের ভেতরে প্রকাশ্যে গুলি করেছে এবং গ্রেনেড চার্জ করেছে শত্রুরা। এই শত্রুরা হলো মোসাদ এজেন্ট। এরা গুলি করেছে, তারপর গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে। বলা হচ্ছে 6 জন নিহত, 20 জনের অধিক আহত। ইরান তার হতাহতের ঘটনাগুলো সবসময় কমিয়ে বলে, ইসরায়েলের মতো। এই সংখ্যাটা কত হবে আমি ধারণা করতে পারছি না, তবে শত্রুদের টার্গেট ছিল 2 থেকে 250 লোককে মেরে দেয়া। যখন ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধে পারল না, উল্টো ইরান তাদের ব্যাপক ক্ষতি করেছে, তখন তারা একটা পথ বেছে নিয়েছে, সেটা কি গুপ্ত হত্যা এবং আত্মঘাতী অ্যাটাক। আমরা পৃথিবীতে জঙ্গি বলতে মুসলিমদের বুঝি, আইএস বলি বা আরো যতগুলো জঙ্গি সংগঠনের নাম আছে, এদের সবাইকে আমরা কল্পনা করি মুসলিম অবয়ব, মুসলিম নামে, মুসলিম চেহারা, কিন্তু নেপথ্যে এদেরকে তৈরি করে পশ্চিমা দুনিয়া তাদের স্বার্থে। যখন কোনো একটি দেশে অ্যাটাক করতে হবে পশ্চিমা দুনিয়ার, তখন সেখানে কোনো না কোনোভাবে আইএস ঢুকে যাবে, এবং আইএস ঢুকে যাবে আমেরিকা, ইসরায়েল বা পশ্চিমা দুনিয়া আইএস নিধনে সেই দেশে ঢুকবে এবং সেই দেশের সম্পদ, সেটা প্রাকৃতিক সম্পদ হোক, সেটা খনিজ সম্পদ হোক, সেটাকে লুট করবে। আপনি তাকিয়ে দেখেন যে দেশগুলোতে প্রাকৃতিক সম্পদে ভরপুর, কেবল সেই দেশগুলোতে এই আইএস এর মতো ঘটনা ঘটে, আর সেই দেশগুলোতে আমেরিকা তার বন্ধু বান্ধব ঢুকে পড়ে। ভালো করে খেয়াল করবেন, যে দেশে সম্পদ নেই,
পুরো আফ্রিকা তাদের কবজায়, ফ্রান্স কলোনি, ব্রিটিশ কলোনি, আমেরিকান কলোনি তৈরি হয়েছে এবং তারা তাদের সম্পদ স্বর্ণ, লোহা, বিভিন্ন দামি খনিজ লুটে নিয়ে গেছে। আপনি দেখেন আরব রাষ্ট্রের যারা ক্ষমতায় বসে আছেন, এরা বড় জুব্বা পড়ুক, পাগড়ি পড়ুক, যত কিছুই পড়ুক, এদের শেকড় কিন্তু ওই সাদা চামড়ার কাছে। অর্থাৎ ব্রিটিশ আনুগত্যশীল বা পশ্চিমা দুনিয়ার আনুগত্য নিয়ে তারা বসে আছে মসনদে, এবং তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পেট্রোডলার খরচ করে আমেরিকাকে বিশাল বিশাল অর্থায়ন করে। সাম্প্রতিক 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার। কেন? এই চুক্তিটি হলো তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের এই রাজতন্ত্র বাঁচিয়ে রাখতে হবে। তো ইরানকে এই বর্ষতা স্বীকার করাতে পারছিল না আমেরিকা, ইসরায়েল এবং তার বন্ধুরা। রেজা শাহ পাহলেভি তো তাদেরই মার্কিন দালাল ছিল, এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দুটো মুসলিম দেশের মধ্যে এই রেজা শাহ পাহলেভি এবং কামাল আতাতুর্কের তুরস্ক, এই দুটো দেশই নাম লিখিয়েছিল সবার আগে। ভালো করে খেয়াল করবেন, ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। কোন অজুহাতে? ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে। সাদ্দামকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইরাকের কি বলছে যে সাদ্দাম রাসায়নিক বোমা বানাচ্ছে, এটা বানাচ্ছে, সেটা বানাচ্ছে। এই বিষয়টি তার ঘাড়ে তুলে দিয়ে সাদ্দামকে শেষ করে দিল। ইরাক ধ্বংস হয়ে গেল, ইরানের সম্পদ লুটে নিয়ে গেল তারা। আফগানকে ধ্বংস করতে এসে 20 বছর আফগানের লক্ষ লক্ষ মানুষকে মারলো, মুসলিমকে মারলো। শেষ পর্যন্ত 20 বছর পর তারা পালিয়ে গেল। তারা সিরিয়াকে ধ্বংস করে পিকেকের মাধ্যমে সিরিয়ার তেল চুরি করলো, আরো আদার্স সম্পদ চুরি করলো। এভাবেই তারা মুসলিম দেশগুলোতে আসে, বিভিন্ন অজুহাত তুলে দেয়। সিরিয়াতে কে ঢুকেছে? আইএস। এরকম আইএস নাম দিয়ে তারা অনেক মানুষকে মেরেছে, অনেক মুসলিম রাষ্ট্রকে জঙ্গি সন্ত্রাসী তকমা দিয়ে শেষ করে দিয়েছে। এবার ইরান যেহেতু খুব পরিকল্পিত, গোছানো, এবং ইরানে যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনি তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন একটি স্প্রেড তৈরি করে রেখেছেন, এখানে কিছু করতে পারছেন না। এবং যারা ভিন্ন মতের, ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে জাতি গোষ্ঠী, তাদেরকে আমেরিকা বারবার খেপিয়ে তোলে। দেখবেন যে মাঝে মাঝে ইরানে ব্যাপক আন্দোলন হয়, অনেক মানুষ মারা যায়। এগুলো পশ্চিমারা করে ইরানের এই শাসন ব্যবস্থা ভেঙে আরেকটি রেজা শাহ পাহলভির মতো একটা নাস্তিক বা সেকুলার রাষ্ট্র তৈরি করার জন্য। তো ইরানে তারা 12 দিনের যুদ্ধে পরাজিত হয়ে গেল। ইরান যে থাপ্পড়টা মেরেছে দখলদার দেশটিকে, এটা নিতে পারছিল না। এখন তারা বুঝতে পারছে যে ইরানের সাথে যুদ্ধে আর পারবে না। কি করতে হবে? তখন ইরানের মধ্যে এই বিশ্বাসঘাতকদের বিভিন্নভাবে তৈরি করে ইরানের বিরুদ্ধে তারা তাদেরকে অস্ত্র হিসেবে দাঁড় করাচ্ছে। ভারতের একটা জনগোষ্ঠী যারা মোসাদ এবং রয়ের হয়ে কাজ করছে, আবার ইরানের একটা জনগোষ্ঠী যারা অর্থ, ক্ষমতা বা তাদের জীবনের হুমকি বা থ্রেটের কারণে তারা ওই দেশটির হয়ে কাজ করছে, অর্থাৎ ইসরায়েলের। আজকে ইরানে সেভাবেই তারা এই আক্রমণটি করেছে। ইরান সরাসরি অভিযান শুরু করেছে। এখন প্রশ্ন হলো, পুরো ইরানকে যদি তারা একটা জঙ্গি বা সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়, তারা পারবে। কারণ কি? এত হিউজ ইরানে ভিন্ন মতের লোক আছে, এদেরকে নামিয়ে দিয়ে এখন ইরানের মধ্যে প্রায়শই এই কাজগুলো করবে তারা। আজকে দেখলাম আদালতে সে কাজটি তারা করেছে। যদিও ইরানের নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে 3 ওই এজেন্টকে হত্যা করেছে এবং দ্রুত সেটাকে কভার করেছে। এখন ইরানের রেজিম চেঞ্জের জন্য আরেকটা যুদ্ধের পরিকল্পনা তৈরি করছে দখলদার দেশ এবং তার বড় ভাই বিশ্বমডল। তাদের টার্গেট কোনো না কোনো ছুতোয়, সেটা নিউক্লিয়ার ছুতো হোক, যে কোনো ছুতোই হোক, এটা করবে। তবে সবচেয়ে বড় থ্রেটে আছে আলী খামেনি। তাকে হত্যার জন্য দখলদার দেশটির এজেন্টদের বিশাল বিশাল বাজেটে নিয়োগ দেওয়া হয়েছে, এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য এখন সবচেয়ে বড় মাস্টার প্ল্যানে কাজ করছে সেই দখলদার দেশটি এবং তার গোয়েন্দা বাহিনী। আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নিরাপদ অবস্থানে আছেন বা নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয়েছে, কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে রাজনৈতিক সংকট তৈরি হবে ইরানে, এটি ধারণা করছে তারা।
এখন সবচেয়ে বড় জীবনের থ্রেটে আছেন আলী খামেনি, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি। গেল ইরানের বিষয়টি। আসেন সিরিয়ার দিকে। সিরিয়াতে বাশার আল আসাদকে সরানোর পর রাষ্ট্রীয় ক্ষমতা বসছে অন্তর্বর্তীকালীন সরকার আহমেদ আল সারার। যখনই তিনি ক্ষমতায় বসতে যাচ্ছেন, মানে আসাদ পালালো, তারপরই ব্যাপক বোম্বিং করে পুরো সিরিয়ার মিলিটারি সিস্টেম গুলোকে ধ্বংস করে ফেললো দখলদার গোষ্ঠী। মানে সিরিয়ার যে মিলিটারি পজিশন গুলো ছিল, মিলিটারি পজিশন শুধু না, তাদের যে অস্ত্র কারখানা, তাদের অস্ত্রের স্টোরেজ সব ধ্বংস করে ফেলছে মোটামুটি। তারপরেও জোরানি বাহিনী যেহেতু ধ্বংস, একটা লম্বা যুদ্ধের শেষে তারা একটা বিপদগ্রস্ত টাইম, তারা তখন দখলদারদের সাথে যুদ্ধ করে পারবে না, তারা ধৈর্যের সাথে মোকাবেলা করছে তুরস্কের সহযোগিতা নিয়ে এবং সৌদি আরব এখানে সহযোগিতা দিয়ে মোটামুটি তাদেরকে একটা সাপোর্ট দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে বসিয়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে সিরিয়াকে তৈরির চেষ্টা করছে। তখনই দেখেন দ্রুজ আরব বেদুইনদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দিয়ে সিরিয়াকে আবার উত্তপ্ত করছে, কারণ এখানে একটা বাফার জোন তৈরি করতে চায় ইসরায়েল এবং সিরিয়াকে কোনোভাবে শান্ত থাকতে দেবে না এই দেশটি। যখনই সিরিয়া কোনো সঠিক কাজে এগোবে তখনই সেখানে হঠাৎ করে আকাশ থেকে যুদ্ধ বিমান এসে সেখানে অ্যাটাক করবে। আহমেদ আল সারাকে হত্যার জন্য 3 থেকে 4 বার চেষ্টা করেছে, 3 বারই তুরস্কের গোয়েন্দারা তাকে সেভ করেছে, বিভিন্নভাবে তার পজিশন চেঞ্জ করে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে ফেলেছে। কখনো একটা রুটে তিনি গেলে আক্রমণ করবে, আরেকটা রুটে নিয়ে গেছে, দেখা গেছে ওই রুটে আক্রমণ করে বসছে ইসরায়েল। তো এভাবে প্রতিনিয়ত সিরিয়ার রাষ্ট্রপ্রধান মৃত্যু আশঙ্কায় দিন কাটাচ্ছে। আসেন লেবানন। পুরো লেবাননটাকে শেষ করে ফেলেছে, ইচ্ছে মতো এখন লেবাননে আক্রমণ করে। হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে এবং হিজবুল্লাহ দুর্বল হওয়ার পর পুরো লেবাননের মতো ইচ্ছে মতো খেয়াল খুশি মতো তারা প্রতিদিনই এখন আক্রমণ করছে, কিন্তু হিজবুল্লাহ জবাব দিতে পারছে না। আসেন আপনি মালয়েশিয়ার দিকে। মালয়েশিয়াতে আজকেও বিশাল বিক্ষোভ হয়েছে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে, কারণ তিনি ইসলামিক সরকার, অর্থাৎ ইসলামিক মাইন্ডের বা ইসলামী মতাদর্শের ব্যক্তি আনোয়ার ইব্রাহিম। এখন তাকে ক্ষমতা থেকে সরাতে কৃত্রিম অর্থনৈতিক সংকট তৈরি করা হয়েছে। যেহেতু পৃথিবীর প্রতিটি দেশ তার অর্থনৈতিক কাঠামো বিশ্ব বাজারের সাথে সম্পৃক্ত, একটা কোলাবোরেশন করে চলছে, এগুলো পশ্চিমা দুনিয়া পারে। দেখেন আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে তার দেশের হাজারো মানুষ রাস্তায় নেমেছে, কারণ তারা চাইছে একটা পশ্চিমা ঘেঁষা প্রধানমন্ত্রী, ইসলামিক প্রধানমন্ত্রী তারা সহ্য করবে না। কারণ আনোয়ার ইব্রাহিম ভেতরে গোপনে ফিলিস্তিনের ব্যাপারে খুব শক্ত কিছু সিদ্ধান্ত নিয়েছেন, এটা পশ্চিমা দুনিয়ার কাছে লিক হয়ে গেছে। এখন এই মালয়েশিয়াকে উত্তপ্ত করছে, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে রেজিম চেঞ্জ ঘটাবার চেষ্টা করছে। মাত্র 3.5 বছর হলো আনোয়ার ইব্রাহিমের সরকারের মেয়াদ। এবার আসেন তুরস্কে। তুরস্কে দেখবেন মাঝে মাঝে হঠাৎ করে বড় বড় আন্দোলন তৈরি হয় নিছক কোনো ঘটনায়। মাঝখানে দেখলাম ইস্তানবুলের মেয়র বিশাল পরিকল্পনা করে মাঠে নেমেছিলেন। তো এরদোয়ান তো হলেন মাস্টার মাইন্ড রাজনীতির, কিসের ট্রাম্প, কিসের জো বাইডেন, কিসের ভ্লাদিমির পুতিন। তিনি সকল কিছুর মাঝে ওই ইস্তানবুলের মেয়রকে গ্রেফতার করলেন এবং তার বিরুদ্ধে বিশাল বিশাল দুর্নীতির প্রমাণগুলো হাজির করে দিলেন। যে জাতি তার জন্য রাস্তা নেমেছে এরদোয়ানের পতন ঘটাতে, পরে দেখলেন যে আয় হায়, ইস্তানবুলের মেয়র তো বিশাল চোর। মূলত এই ব্যক্তি ছিল ইসরায়েলের এজেন্ট, অর্থাৎ তিনি পশ্চিমা দুনিয়া বা ইসরায়েল বা ইউরোপের তাদের হয়ে তুরস্কে কাজ করছিলেন এবং এরদোয়ান সরকারের পতনে তিনি কাজ করতেই এই বিশাল আন্দোলনটা শুরু করছিলেন। এরদোয়ান তাকে কয়েকদিনের মধ্যে থামিয়ে দিলেন, কিন্তু থেমে গেছেন। এখনো তুরস্কের মধ্যে প্রায়শই বিভিন্ন জায়গায় বিভিন্ন অঘটন ঘটছে রাজনীতির তলে, অর্থাৎ গভীরে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিশাল বিশাল প্ল্যানে কাজ চলছে। কিন্তু এরদোয়ান অনেক কিছু মোকাবেলা করে টিকে আছে, যে কারণে এরদোয়ান চাইলেও ফিলিস্তিনের জন্য বিশাল ভূমিকা রাখতে পারছেন না প্রকাশ্যে। কারণ ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান এক পা আগালেই পশ্চিমা দুনিয়া তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মাস্টার প্ল্যান সাজিয়ে রেখেছে। এখন এরদোয়ান ফিলিস্তিনের জন্য এক পা দিবেন,
বাকি মুসলিম রাষ্ট্রগুলো এরদোয়ানের বাকি পা টেনে ধরবেন অথবা এরদোয়ানকে ফেলে দেবেন। এর মধ্যে আরব রাষ্ট্রগুলো আছে। তো এরদোয়ান এখানে অনেক বড় বড় কৌশল নিয়ে কাজ করছেন, যে কৌশলগুলোতে তিনি সাপও মারছেন, লাঠিও ভাঙছেন না। এরপরে আপনি তখন পাকিস্তানের দিকে। পাকিস্তানে ঘটছে কি? ইমরান খানকে জেলে রেখেছেন। ইমরান খানের জেলে থাকা অবস্থায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ বেলুচিস্তান, পেশোয়ার অর্থাৎ খাইবার পাখতুনখোয়া সহ বেশ কয়েকটা জায়গায় প্রতিদিনই সন্ত্রাসী হামলা হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি তাদের টার্গেট করে অপারেশন চলছে। আফগান সীমান্ত থেকে এরা ঢুকে এভাবে পাকিস্তানকে উত্তপ্ত করছে। প্রতিদিনই পাকিস্তানের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। এটা নেপথ্যে কারা আপনারা জানেন, কম বেশি আমার ভিডিওগুলোতে আমি বলেছি। এদেরকে অস্ত্র দেয়া, অর্থায়ন করা প্রত্যেকটি কাজ করছে পাকিস্তানের সেই শত্রু দেশটির এজেন্সি। এবং দেখেন, ইসরায়েলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গতকাল ভারতের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে এবং সেই বৈঠক তারা দ্বিপাক্ষিক বললেও মূলত টার্গেট হলো পৃথিবীর একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের নিউক্লিয়ারকে ধ্বংস করে পাকিস্তানকে দুর্বল করে দেয়া, যাতে পাকিস্তান একটা অকার্যকর রাষ্ট্রের রূপ নেয়। যে জন্য প্রথম যে যুদ্ধটি ভারত পাকিস্তান করলো গত কয়েক মাস আগে, সেখানে ভারত পরাজিত হওয়ার কারণে এবার ইসরায়েল প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের জন্য মূল পরিকল্পক হিসেবে ভারত সফরে এসে সীমান্ত অঞ্চলগুলো, ভারত পাকিস্তানের সীমান্ত টেরিটরি বা তাদের পুরো সিস্টেম ম্যাপগুলো নিয়ে বসছে এবং কিভাবে আক্রমণ করবে, সেক্ষেত্রে দখলদার দেশটি ভারতকে কি কি সাপোর্ট দিবে, অস্ত্র দেবে, কোন পজিশনে কিভাবে পাকিস্তানে আক্রমণ করলে সফলতা পাওয়া যাবে, তার পুরো মাস্টার প্ল্যান তৈরি করে দিয়েছে দখলদার দেশটি ভারতকে। এটি গতকালকের খবর, আমি আপনাদের দিয়েছিলাম। এখন বিষয়টি তাহলে কি তৈরি হচ্ছে? এখন বিষয়টি তৈরি হচ্ছে পাকিস্তান একদিকে রাজনৈতিক সংকটে আছে, আবার যে কোনো সময় কালকে ভারতের সেনাবাহিনীর যিনি ডিফেন্স স্টাফ প্রধান, চিফ ডিফেন্স স্টাফ প্রধান, তিনি বলেছেন আমরা কয়েক ঘন্টা, হতে পারে 24 ঘন্টা, হতে পারে 48 ঘন্টা, হতে পারে সপ্তাহের মধ্যে আবারও আমাদের অপারেশন সিঁদুর শুরু করতে যাচ্ছি। তাই সেনাবাহিনী, নেভি এবং এয়ারফোর্সকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলছে। তার মানে পাকিস্তানে আবারও অপারেশন করতে যাচ্ছে ভারত। এই নির্দেশনা কালকে ভারতের সেনাপ্রধানের পক্ষ থেকে এসছে এবং এবার তারা নেভির মাধ্যমে প্রথম